আচ্ছা, আজকের আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এটাকে স্ক্রিনিং ইফেক্টও বলা হয়, আর বাংলাতে এটাকে আচ্ছাদন প্রভাব বলা হয়। হ্যাঁ, তো এই আসলে আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট ব্যাপারটা কি? আচ্ছা, খুবই সিম্পল ভাষায় বলি। ধরো, আমার একদম শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এটাকে প্রোটন অবশ্যই আকর্ষণ করতেছে। তাহলে একদম শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে প্রোটন আকর্ষণ করতেছে, কিন্তু এই শেষ কক্ষপথের আগের যেই কক্ষপথ আছে বা তার আগের যেই কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে অবশ্যই ইলেকট্রন আসে। তাহলে এই ইলেকট্রনগুলো কি করবে? ওই ইলেকট্রনটাকে, একদম শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে বিকর্ষণ করবে। তাহলে দেখো তো, এই ভিতরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এগুলো একটা শিল্ডের মতো, ব্যারিয়ারের মতো কাজ করতেছে না? এই প্রভাবটাই হচ্ছে শিল্ডিং ইফেক্ট। হ্যাঁ, আসো এই জিনিসটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে আরো একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। এখানে আমি একটা সোডিয়াম পরমাণুর ডায়াগ্রাম এঁকেছি। তো এখানে কি হচ্ছে দেখো, সোডিয়াম পরমাণু যেটা, সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা কয়টা? 11টা। এবং ইলেকট্রন সংখ্যা কয়টা? সিমিলারভাবে 11টা। তাহলে আমি একদম শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখা যাক, এই শেষ কক্ষপথের ইলেকট্রনটার উপরে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে কি কি বল কাজ করতেছে। এই শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে প্রোটন অবশ্যই তার দিকে আকর্ষণ করবে। তাহলে যেহেতু এটা নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, তাহলে প্রোটন কি করবে? ইলেকট্রনকে তার দিকে আকর্ষণ করবে। কিন্তু শুধু প্রোটন কি আকর্ষণই করবে, আর কোনো কাজ করবে না? ইলেকট্রনগুলোর দিকে যদি আমরা তাকাই, এই যে ভিতরের শেলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এই যে ইলেকট্রন, এই যে এগুলোতে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে যেই ইলেকট্রনগুলো আছে, এই ইনার শেলের যে ইলেকট্রনগুলো আছে, এগুলো অবশ্যই এই ইলেকট্রনটা, একদম শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, রাইট? এই ঘটনাটাই দেখা যাবে। এই ইলেকট্রনটা বিকর্ষণ করবে একে, এটা বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটা করবে, এটা করবে, এটাও বিকর্ষণ করবে, এটা করবে, এটা করবে। মানে প্রত্যেকটা ভিতরে যে 10টা ইলেকট্রন আছে, এই প্রত্যেকটা ইলেকট্রনই এই বাহিরের কক্ষপথের যে ইলেকট্রনটা আছে এটাকে বিকর্ষণ করবে। তাহলে আমি কি করলাম? এই যে 10টা ইলেকট্রনই যে বিকর্ষণ করতেছিল, এদের একটা লব্ধি বল টানলাম, সেটাকে আমি লব্ধি বিকর্ষণ বল বলতে পারি। হ্যাঁ, এইটাই লিখছি যে ইলেকট্রনগুলোর কারণে সৃষ্ট যে বিকর্ষণ বল, হ্যাঁ, এটাকে রিপালশন ফোর্স হিসেবে লেখা হয়েছে। মানে বিকর্ষণ মানে কি? রিপালশন ফোর্স। তো এটাই লেখা হয়েছে এখানে। হ্যাঁ, এই ইলেকট্রনগুলোর কারণে যে লব্ধি বিকর্ষণ বলটা কাজ করতেছে সেটা আমরা এখানে লিখলাম। এটাকে এই দিক চিহ্ন দিয়ে দেখাইছি। হ্যাঁ, কেন? কারণ সবগুলো লব্ধি যদি করা হয়, এটাকে কি বাইরের দিকে ঠেলতেছে না? সেজন্য লব্ধিটা একদিক বরাবর আমরা দেখাইছি, এক্স অ্যাক্সিস বরাবর দেখাইছি। হ্যাঁ, এখন যদি আরেকটা জিনিস দেখি, এই ইলেকট্রনটাকে প্রোটন যেহেতু তার নিজের দিকে টানতেছিল, ভিতরে প্রোটন কয়টা আছে বলো তো? প্রোটন আছে এখানে অবশ্যই 11টা প্রোটন আছে। এই প্রোটন যেহেতু নিজের দিকে টানতেছিল, তাহলে এদিকেরও একটা অ্যাট্রাকশন ফোর্স আছে আর এদিকে একটা রিপালশন ফোর্স আছে। তাহলে এই দুইটা বলের যেটা লব্ধি হবে, কিছু তো একটা মান পাওয়া যাবে। দেখো তো, এই একটা ইলেকট্রনকে কয়টা প্রোটন টানতেছে? প্রোটন হচ্ছে 11টা প্রোটন টানতেছে। কিন্তু এই একটা ইলেকট্রনকে কয়টা ইলেকট্রন বিকর্ষণ করতেছে? ভিতরে 10টা ইলেকট্রন বিকর্ষণ করছে। তাহলে এখান থেকে আমরা খুব সিমিলার ভাবে বুঝতে পারছি, খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলের মানটা অবশ্যই বেশি হবে। কেন আকর্ষণ বলের মানটা বেশি হবে? কারণ প্রোটন বাবাজি আছে আমাদের 11টা এবং ইলেকট্রন বাবাজি আছে ভিতরে কয়টা? 10টা। তাহলে 10টা যেই বলে ঠেলবে, 11টা তার থেকে বেশি বলে অবশ্যই টানবে। কারণ এদের তো চার্জও তো অবশ্যই সেম, না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে আকর্ষণ এবং বিকর্ষণের মধ্যে এখানে কার মানটা বেশি হবে? অবশ্যই আকর্ষণ বলের মানটাই বেশি হবে। হ্যাঁ? এই জিনিসটাই একটু ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় এটা আমরা দেখি। এই যে অ্যাট্রাকশন ফোর্স, হ্যাঁ? এখানে কি বলছি? এই যে দেখো তো, সবুজ কালিতে আমি অ্যাট্রাকশন ফোর্স দেখাইছি না? এই যে এই ইলেকট্রনটাকে প্রোটনটা যেভাবে টানতেছে, এটা কি অ্যাট্রাকশন ফোর্স। এই প্রোটনের কারণে সৃষ্ট আকর্ষণ বল। এই অ্যাট্রাকশন ফোর্সটাকে জেড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। এখন তারপরে কি বলছি? এই যে এই ইলেকট্রনগুলার উপরে যে বাকি যে 10টা ইলেকট্রনের বিকর্ষণ বল ছিল, এই যে বিকর্ষণ লব্ধি বলটা ছিল, এটাকে কি রিপালশন ফোর্স বলতেছি না? এই রিপালশন ফোর্সটাকে ধরো এস বা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কোনো বইয়ে এস দ্বারা রিপ্রেজেন্ট করছে, কোনো বইয়ে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করছে। এখন আমি কি বললাম? এই যে আকর্ষণ একটা বল থাকবে এবং বিকর্ষণ একটা বল থাকবে। এদিকে একটা বল, এদিকে একটা বল। তো আকর্ষণ এবং বিকর্ষণ বলের অবশ্যই কিছু একটা আমরা কি লব্ধি পাবো, রেজাল্টেন্ট বা নিট ফোর্স পাবো। তাহলে এই যে আকর্ষণ, এটা কি আকর্ষণ বল ছিল? এটা বিকর্ষণ বল ছিল। হ্যাঁ? এই যে এখান থেকে আমরা দেখছি আকর্ষণ বলকে জেড দ্বারা প্রকাশ করছি এবং বিকর্ষণ বলকে আমাদের সিগমা অথবা এস দ্বারা প্রকাশ করছি। তো এই আকর্ষণ বল থেকে যদি আমি বিকর্ষণ বল বাদ দিয়ে দেই, তাহলে যেই বলটা পাবো সেটাই হচ্ছে আমাদের আল্টিমেটলি লব্ধি বল বা নিট বল বলা যায়। নিট ফোর্স, হ্যাঁ? অ্যাকচুয়ালি যেটার উপরে যেই বলটা কাজ করতেছে, হ্যাঁ? লব্ধি হিসেবে যেই বলটা কাজ করবে ওইটা। তো এখানে এই নিট ফোর্সটাকে অ্যাকচুয়ালি লেখা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হ্যাঁ? আর এই জেডটাকে কি বলতেছি আমরা? এই যে আকর্ষণ বল, যেখানে আমরা অ্যাকচুয়ালি বসাবো কি? প্রোটনের নাম্বার। কেন প্রোটনের নাম্বার বসাবো? দেখো, এই বাহিরের শেলে যেই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে অ্যাকচুয়ালি আকর্ষণ করতেছে কি? প্রোটন, না? সেই জন্য এই যে জেড, যেটা অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্সে অ্যাকচুয়ালি আমরা বসাবো শুধু কি? প্রোটনের নাম্বার। প্রোটনের নাম্বারটা এখানে বসা হয়, হ্যাঁ? প্রোটন সংখ্যা বসাবো এখানে। আর এই যে সিগমাটা বলছি, সিগমা কি আমাদের বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ কে করতেছে? যেই ইলেকট্রনটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, তার ভিতরের কক্ষপথ, ভিতরে যতগুলা ২টা, ৩টা, ৪টা, ৫টা যতগুলোই কক্ষপথ থাকবে না কেন, ওই কক্ষপথে অ্যাকচুয়ালি যতগুলো ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের সংখ্যাটাই হবে কি? আমাদের বিকর্ষণ বল। হ্যাঁ, কেন বিকর্ষণ বল করবে? কারণ ওই ভিতরে যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকতেছে, এই 10টা ইলেকট্রনই তো অ্যাকচুয়ালি কি করতেছে? ওই বাহিরের শেলের যে ইলেকট্রনটা আছে সেটাকে বিকর্ষণ করতেছে না? সেটাকে বিকর্ষণ করতেছে না? সেইজন্য ওই 10টা ইলেকট্রনই যেহেতু বিকর্ষণ করতেছে, সেজন্য আমরা সিগমাতে বসাবো কি? ওই যে যত নম্বর কক্ষপথ বলছে, তার ভিতরের কক্ষপথে অ্যাকচুয়ালি যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো, হ্যাঁ? এখানে লেখা হয়েছে যত নম্বর কক্ষপথ বলবে, তার ভিতরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ? এই যে ধরো রিপালশন ফোর্স, এটাকে অ্যাকচুয়ালি শিল্ডিং ইলেকট্রন নাম্বার বলা হয়। কেন শিল্ডিং ইলেকট্রন নাম্বার? এই যে দেখো,
এই ইলেকট্রনগুলাই অ্যাকচুয়ালি বাধা দান করতেছে না। তাহলে এরাই অ্যাকচুয়ালি শিল্ডের মতো কাজ করতেছে, এরাই অ্যাকচুয়ালি শিল্ডের মতো কাজ করতেছে, বাধা দানকারী ইলেকট্রন। সেজন্যই এটাকে বলা হচ্ছে কি শিল্ডিং ইলেকট্রন নাম্বার, হ্যাঁ? আবার এটাকে শিল্ডিং কনস্ট্যান্টও বলা হয়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস জানার বিষয় আছে। এই যে শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং ইলেকট্রন নাম্বার, এটা অ্যাকচুয়ালি শিল্ডিং ইফেক্টের সাথে সমানুপাতিক সম্পর্ক, হ্যাঁ? শিল্ডিং ইফেক্টের সাথে সমানুপাতিক সম্পর্ক। এখন আসো জিনিসটা হচ্ছে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কিছু ম্যাথমেটিক্যাল আমরা টার্ম যদি দেখি সেক্ষেত্রে। আচ্ছা, আসো তার আগে আরো একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। এখানে শিল্ডিং ইফেক্ট, সিগমা আর হচ্ছে রিপালশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স বা সাইজ এগুলোরই বা কেমন সম্পর্ক এই জিনিসটা দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখো এখানে এই সূত্রটা থেকেই অ্যাকচুয়ালি আমরা সব পেয়ে যাবো। এই সূত্রটা থেকেই সব পেয়ে যাবো। দেখো এখানে আমি বলছি কি শিল্ডিং ইফেক্ট, হ্যাঁ? শিল্ডিং ইফেক্টটার সাথে সমানুপাতিক সম্পর্ক কার? শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং ইলেকট্রন নাম্বার বা সিগমা বা এস এর, হ্যাঁ? তাহলে এই শিল্ডিং ইফেক্ট এটার সাথে সম্পর্ক কার? এই যে সিগমা এটার সাথে সম্পর্ক অ্যাকচুয়ালি কার? সমানুপাতিক সম্পর্ক এই সিগমার বা এস এর। এই সিগমা বা এস একই জিনিস। তাহলে এই শিল্ডিং ইফেক্টের সাথে সমানুপাতিক যেহেতু সম্পর্ক সিগমার, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যদি শিল্ডিং ইফেক্ট বাড়ে তাহলে অবশ্যই সিগমার মান বাড়বে, হ্যাঁ? আচ্ছা, সিগমাটা অ্যাকচুয়ালি কি ছিল? আমাদের রিপালশন ফোর্স। তাহলে সিগমার মান যদি বাড়ে তাহলে আমাদের রিপালশন ফোর্সের মানও বাড়বে। এখন কথা হচ্ছে যে যদি রিপালশন ফোর্স বাড়ে তাহলে কি হবে? অ্যাট্রাকশন ফোর্স আমার কি হবে? কমে যাবে আল্টিমেটলি, হ্যাঁ? আর অ্যাট্রাকশন ফোর্স যদি কমে তাহলে আমাদের সাইজ কি হবে? আল্টিমেটলি বাড়ে যাবে। অ্যাট্রাকশন ফোর্স কমলে সাইজ কেমনে বাড়ে যায় এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমরা। ধরো বাইরে যে ইলেকট্রনটা আছে এটাকে প্রোটন যেই বলে টানতিছে তার থেকে বিকর্ষণের মান বেশি। তাহলে বিকর্ষণের মান যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনটাকে দূরে ঠেলে দিতে পারবে, হ্যাঁ? ইলেকট্রনগুলো ভিতরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এগুলো বেশি, বেশি দূরে ঠেলে দিতে পারবে। তাহলে শেষ কক্ষপথটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি বড় হবে না, এক্সপ্যান্ড হবে। ওইভাবেই অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের সাইজটা আল্টিমেটলি বড় হচ্ছে, হ্যাঁ? অ্যাট্রাকশন ফোর্স যখন কম হচ্ছে তাহলে আকর্ষণ যেহেতু কম তাহলে সাইজটা আমার কি হয়ে যাচ্ছে আল্টিমেটলি বড় হয়ে যাচ্ছে। কেন বড় হচ্ছে? আকর্ষণ বল যখন আমার কম হচ্ছে তখন আমার বিকর্ষণ বলটা আল্টিমেটলি কি হচ্ছে? বেশি হচ্ছে। বিকর্ষণ বল যেহেতু বেশি সেজন্য আমাদের সাইজটাও কি হয়ে যাচ্ছে আল্টিমেটলি বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই জিনিসটা এভাবে করে আমরা বুঝতে পারি। তাহলে এই সম্পর্কটা আসলে আমরা লিখে ফেলি। ধরো আমাদের শিল্ডিং ইফেক্ট যদি আমাদের বেশি হয় তাহলে সিগমার মান আমার বেশি হবে। সিগমার মান বেশি হলে রিপালশন ফোর্সও আমার কেমন হবে? বেশি হবে। রিপালশন ফোর্স যদি বেশি হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স কি হবে? কম হবে। অ্যাট্রাকশন ফোর্স যদি কম হয় তাহলে আমাদের সাইজ কেমন হবে? সাইজ আমাদের বেশি হবে, হ্যাঁ? সাইজ বড় হবে। আচ্ছা। তাহলে শিল্ডিং ইফেক্টের সাথে সাইজের কেমন সম্পর্ক? একদম সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে আমরা দেখলে বুঝতে পারতেছি। এই দেখো শিল্ডিং ইফেক্ট যখন আমাদের কি হচ্ছে বাড়তিছে তখন আল্টিমেটলি সাইজটাও বাড়তিছে, হ্যাঁ? আর শিল্ডিং ইফেক্টের সাথে অ্যাট্রাকশনের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। শিল্ডিং ইফেক্ট বাড়লে অ্যাট্রাকশন কমে যাচ্ছে, হ্যাঁ? তাহলে শিল্ডিং ইফেক্টের সাথে সাইজের সমানুপাতিক সম্পর্ক, শিল্ডিং ইফেক্টের সাথে অ্যাট্রাকশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখন দেখি এইটা ছিল আমাদের অ্যাট্রাকশন। এই দেখো তো এটার মান যদি ১০ হয়, এটার মান যদি ৫ হয়, হ্যাঁ? এটার মান যদি ১০ হয়, এটার মান যদি ৫ হয়, তাহলে ধরো আমাদের ১০ থেকে ৫ বাদ দিলে কত হচ্ছে? ৫ হচ্ছে, হ্যাঁ? ধরো এটার মান আমার ১০ হইছে, এটার মান হচ্ছে ৪ হয়ে গেছে। তাহলে ১০ থেকে যখন আমি ৪ বাদ দিচ্ছি তখন কত হচ্ছে? ৬ হচ্ছে, হ্যাঁ? তাহলে একটা জিনিস দেখলা সিগমার মান যখন আমার কমতিছে তখন জেড-এফ এর মান কি হচ্ছে? বাড়তিছে, হ্যাঁ? সিগমার মান যখন কমতেছে তখন জেড-এফ এর মান বাড়তিছে। তাহলে আমাদের এই যে জেড যেটা ইএফ, হ্যাঁ? জেড ইফেক্টিভ সেটার উপরে অ্যাকচুয়ালি এটার সাথে কেমন সম্পর্ক দেখো তো অ্যাট্রাকশন ফোর্সটার সমানুপাতিক সম্পর্ক না? এটাকে আরেকভাবেও চিন্তা করতে পারি। এটার সামনে পজিটিভ, এটার সামনে পজিটিভ। তাহলে এটার সাথে এই জেড এফ এর কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এই জেড এফ এর সামনে পজিটিভ কিন্তু এই সিগমার সামনে কেমন? নেগেটিভ। তাহলে এই সিগমার সাথে জেড এফ এর কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? ওই জিনিসটাই এখানে লেখা হয়েছে। এই যে শিল্ডিং ইফেক্ট এটার সাথে জেড ইফেক্টিভ এর কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ? আবার জেড ইফেক্টিভ এর সাথে অ্যাট্রাকশনের কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এই দেখো অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জটাও এটা কি হবে? আমাদের আল্টিমেটলি বাড়বে। কিন্তু যদি অ্যাট্রাকশন আমাদের কমে যায় তাহলে ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা এটাও আমাদের আল্টিমেটলি কমে যাবে, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস এখানে জেড ইফেক্টিভ যেটা আছে এটার সাথে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের একটা সম্পর্ক আসে। ধরো জেড ইফেক্টিভ যদি বাড়ে তাহলে ধরো পজিটিভ চার্জ যদি আমার বাড়ে তাহলে জেড ইফেক্টিভের মান বাড়বে। কিন্তু নেগেটিভ চার্জ যদি কমে সেই ক্ষেত্রে জেড ইফেক্টিভের মান বাড়বে। কিন্তু নেগেটিভ চার্জ যদি বাড়ে তাহলে জেড ইফেক্টিভের মান আমার কমবে, হ্যাঁ? তাহলে জেড ইফেক্টিভের সাথে পজিটিভ চার্জের সমানুপাতিক সম্পর্ক আর জেড ইফেক্টিভের সাথে নেগেটিভ চার্জের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? আবার জেড ইফেক্টিভের সাথে সাইজের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে অ্যাকচুয়ালি আমাদের এই সূত্রটা থেকে আমাদের সব কিছু কিন্তু পাওয়া যায়, হ্যাঁ? এই যেই সম্পর্কগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি এই সূত্রটা থেকে আমরা পাইলাম। আসলে এখন শিল্ডিং ইফেক্ট অর্ডারে আসা যায়। শিল্ডিং ইফেক্ট অর্ডার বলতে বোঝায় শিল্ডিং ইফেক্টের ক্রম। তো শিল্ডিং ইফেক্টের একটা ক্রম আছে সেটা হচ্ছে এইটা যে ধরো এস এর শিল্ডিং ইফেক্টের হচ্ছে সবথেকে বেশি, তারপরে হচ্ছে পি এর, তারপরে হচ্ছে ডি এর, তারপরে হচ্ছে এফ এর। তো এখন অ্যাকচুয়ালি এইটা দ্বারা আমাদের কাজ কি হবে? শিল্ডিং ইফেক্টের এই ক্রমটার আছে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, হ্যাঁ? এই যে দেখো তো আমাদের শিল্ডিং ইফেক্টের সাথে আকর্ষণের কেমন সম্পর্ক? শিল্ডিং ইফেক্টের সাথে আকর্ষণের হচ্ছে একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ? এই যে শিল্ডিং ইফেক্টের সাথে অ্যাট্রাকশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেটা শিল্ডিং ইফেক্টের মান সবথেকে বেশি হবে সেটার কি অ্যাট্রাকশন কি হবে? সবথেকে কম হবে। আর যেটা শিল্ডিং ইফেক্টের মান সবথেকে কম হবে সেটার অ্যাট্রাকশনের মান সবথেকে কি হবে? বেশি হবে, হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। তো আসো এরপরে আমরা দেখি যে এফ ব্লক মৌলের ল্যান্থানাইট সংকোচন ঘটে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এফ ব্লক মৌল বলতে আমরা কোনগুলা বুঝি? পর্যায় সারণীর গ্রুপ নাম্বার কত? ৩ এর যে পর্যায় সারণীর ৬ নাম্বার এবং ৭ নাম্বার পর্যায়ের গ্রুপ নাম্বার ৩ এর মধ্যে যেই ১৫ করে ৩০ টা মৌল আছে এগুলোই হচ্ছে আমাদের কি?
অ্যাকচুয়ালি মনে করো এফ ব্লক মৌল, হ্যাঁ? তার মধ্যে যেটা পর্যায় সারণীর ৬ নম্বর পর্যায়, ৬ নম্বর পর্যায়ের গ্রুপ ৩ এর মৌলগুলোকে ল্যান্থানাইডস বলা হয়। আর ৭ নম্বর পর্যায়ের গ্রুপ ৩ এর মৌলগুলোকে অ্যাক্টিনাইডস মৌল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ল্যান্থানাইড সংকোচনটা অ্যাকচুয়ালি কি ঘটে? হ্যাঁ, ল্যান্থানাইড মৌলগুলা আমাদের কি বলতো এফ ব্লক না? ল্যান্থানাইডসগুলো কি? অবশ্যই এফ ব্লক, যেহেতু এটা গ্রুপ ৩ এ অবস্থান করতেছে এবং ৬ নম্বর পর্যায়ে। তাহলে এটা হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলো অবশ্যই এফ ব্লক মৌল। আচ্ছা, দেখো তো আমরা এক্ষুনি দেখলাম না শিল্ডিং ইফেক্ট ক্রমতে এখানে যে এফ ব্লক মৌলের শিল্ডিং ইফেক্ট সবথেকে কি হয়? কম হয়। হ্যাঁ? এফ ব্লক মৌলের শিল্ডিং ইফেক্ট সবথেকে কম হয়। তাহলে যেহেতু এফ ব্লক মৌল, তাহলে আর শিল্ডিং ইফেক্ট কেমন হবে? কেমন হবে? কম হবে। তাহলে শিল্ডিং ইফেক্ট যদি কম হয়, অ্যাট্রাকশন কেমন হবে? বেশি হবে। কেন? এই যে আমরা দেখি এখানে শিল্ডিং ইফেক্টের সাথে অ্যাট্রাকশনের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কগুলো কিন্তু ওই যে এই সূত্রটা থেকেই আমরা বের করলাম একটু আগে। এই যে এই সূত্রটা থেকেই একটু আগে আমরা বের করলাম। হ্যাঁ? তাহলে শিল্ডিং ইফেক্টের সাথে অ্যাট্রাকশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ? তাহলে এখানে যেহেতু এফ ব্লক মৌল, তাহলে শিল্ডিং ইফেক্ট কি হবে? কম হবে। শিল্ডিং ইফেক্ট যদি কম হয়, তাহলে অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে? বেশি হবে। অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে প্রোটনটা ইলেকট্রনটাকে বেশি জোরে টানবে, বেশি বলে আকর্ষণ করবে। তাহলে বেশি বলে যখন আকর্ষণ করবে, ওই কক্ষপথটা একটু সংকীর্ণ হয়ে আসবে না? একটু সংকুচিত হয়ে আসবে। তাহলে সাইজটা কেমন হয়ে যাবে? ছোট হয়ে যাবে। হ্যাঁ? এইজন্য ল্যান্থানাইড মৌলগুলো এফ ব্লক অ্যান্ড এফ ব্লক, যার কারণে এখানে কি হয়? ল্যান্থানাইড সংকোচন হয়। ঠিক আছে? এইটা ছিল আমাদের শিল্ডিং ইফেক্টের ব্যবহারের মাধ্যমে এফ ব্লক মৌলের যে ল্যান্থানাইড সংকোচন ঘটে, এই জিনিসটা বুঝার পদ্ধতি। হ্যাঁ? এরপরে আমরা কিছু একটু ম্যাথ প্র্যাকটিস করি। তাহলে আমাদের জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখি, এখানে কি বলছে যে অ্যালুমিনিয়ামের ৩ নম্বর কক্ষপথের ইলেকট্রনের জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের n = 3, হ্যাঁ? মানে এটা বোঝাইছে কি অ্যালুমিনিয়ামের যে ৩ নম্বর কক্ষপথ আছে, এর মধ্যে যে ইলেকট্রনটা আছে তার মধ্যে মনে করো যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত? হ্যাঁ? তো আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কি ধরো অ্যালুমিনিয়ামটা যদি আমরা জাস্ট চিন্তা করি কিরকম হবে? এটা মনে করো যে প্রোটন, ১ টা কক্ষপথ, ২ টা কক্ষপথ অ্যান্ড ৩ টা কক্ষপথ, হ্যাঁ? এই কক্ষপথে ২ টা ইলেকট্রন আছে, এই কক্ষপথে ৮ টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা কত আমাদের ১৩, তাহলে বাইরের কক্ষপথে ১ টা, ২ টা, ৩ টা ইলেকট্রন থাকবে। তাহলে হ্যাঁ, টোটাল কয়টা? অ্যালুমিনিয়ামের ১৩ টা ইলেকট্রন আছে। এই জিনিসটা আমরা দেখতেছি, হ্যাঁ? তো এখন যখন আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা মেজার করব, তখন অ্যাকচুয়ালি আমার শেষ কক্ষপথ যেটা ৩ নাম্বার বলছে না n = 3, n = আমাদের 3 এর জন্য বলছে না? তাহলে আমরা কি এটার জন্য, এটার জন্য, এটার জন্য সবগুলোর জন্য একসাথে চিন্তা করব? না। আমরা জাস্ট যেকোনো একটা ইলেকট্রনটাকে নিয়ে চিন্তা করে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বের করব, হ্যাঁ? তো এটার জন্য আমাদের যে সূত্রটা যেটা জানা ছিল, আমরা সেটার কাছে চলে যাই। ZEF, যেটা ZEF, এটার মান কি ছিল আমাদের বলো তো? Z মাইনাস সিগমা। এখন Z এর মধ্যে আমরা কি বসাবো? এই Z এর মধ্যে আমরা যেটা ইনপুট দিব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, হ্যাঁ? পারমাণবিক সংখ্যা। এটার মধ্যে কি ইনপুট দিব? পারমাণবিক সংখ্যা। আর এই সিগমার ভিতরে কি ইনপুট দিব? সিগমার ভিতরে ইনপুট দিব কি? আমাদের n কত বলছে দেখো তো? ৩ নাম্বার না? যেহেতু ৩ নাম্বার মানে তৃতীয় শেলের ইলেকট্রনগুলোর মধ্যে আমাদের চিন্তাভাবনা করতে বলছে। তাহলে বাধা দান করবে অ্যাকচুয়ালি কি বলতো? প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে। অ্যাকচুয়ালি তাহলে বাধা দান করতেছে কয়টা? এখানে ২ টা আর এখানে ৮ টা। টোটাল হচ্ছে ১০ টা ইলেকট্রন। তাহলে এই সিগমার মান কত হবে? অ্যাকচুয়ালি আমাদের ১০, হ্যাঁ? এখানে কি বলছিলাম? এই যে মনে আছে এই জায়গাটাতে দেখো তো, এই জায়গাটাতে সিগমা লিখছিলাম কি? শিল্ডিং ইলেকট্রন নাম্বার। মানে অ্যাকচুয়ালি ভিতরে যেই ইলেকট্রনগুলো রিপালস করতেছে, যেই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি বিকর্ষণ করতেছে বাহিরের ইলেকট্রনটাকে, মানে জাস্ট বাহিরের শেলের একটা ইলেকট্রনকে আমরা চিন্তা ভাবনা করতেছি, যে ইলেকট্রনটা আমার রিপালস করতেছে, ওইটাকে ওইসব ইলেকট্রনগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তাহলে এই জাস্ট যদি আমি এই ইলেকট্রনটাকে নিয়ে চিন্তা করি, এটাকে রিপালস করতেছে কি? এই ভিতরে যে ১০ টা ইলেকট্রন আছে এগুলো। যদি এটাকে নিয়ে চিন্তা করি, এটাকেও রিপালস করতেছে কি? ভিতরে যে ১০ টা ইলেকট্রন আছে সেগুলো। যদি এটাকে নিয়ে চিন্তা করি, এটাকে রিপালস করতেছে কি? এই যে ভিতরে যে ১০ টা ইলেকট্রন আছে সবগুলো রিপালস করতেছে, হ্যাঁ? তাহলে অ্যাকচুয়ালি যেহেতু জেড ইফেক্টটা আমরা বের করি, জাস্ট যেকোনো একটা ইলেকট্রনের অ্যানালাইসিস করি আমরা, সেজন্য এখানে আমরা এখন তাহলে কি করব? সিম্পল ভাবে জেড এর মান কি বললাম? পারমাণবিক সংখ্যা বসাবো। যেহেতু অ্যালুমিনিয়াম, তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? অ্যালুমিনিয়ামের ১৩। আর হচ্ছে সিগমার মান কত বসাবো এখানে? খুবই সিম্পল ভাবে বুঝতে পারতেছি, যেহেতু n3 বলছে, তাহলে n হচ্ছে তাহলে ১ আর ২ নাম্বার কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে টোটাল কয়টা হবে? প্রথম কক্ষপথে ২ টা, পরের কক্ষপথে ৮ টা, মানে ১০ টা। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে তাহলে জেড ইফেক্ট যেটা পাবো সেটা হচ্ছে ৩, হ্যাঁ? এই টাইপের মনে করো যে ম্যাথগুলো আসবে এখান থেকে, জেড ইফেক্টের বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান তোমাকে বের করতে বলবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে কি বলছে? n+n এবং n- এর জন্য জেড ইফেক্টিভ ক্রম এবং সাইজের ক্রম লিখো, হ্যাঁ? আচ্ছা, দেখো, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে এইখানে একটা বক্স লিখছিলাম মনে পড়ে? এই যে জেড ইফেক্টিভ, এটার সাথে এই জেড ইফেক্টিভের সাথে পজিটিভ চার্জের কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, এবং জেড ইফেক্টিভের সাথে নেগেটিভ চার্জের কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি আমরা এখানে দেখো জেড ইফেক্টিভ ক্রমটা লিখি, হ্যাঁ? এখানে যদি আমরা জেড ইফেক্টিভ ক্রমটা লিখি, জেড ইফেক্টিভ ক্রম, হ্যাঁ? তাহলে জেড ইফেক্টিভ ক্রমটা কি হবে? আমরা দেখছি পজিটিভ চার্জের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, এবং নেগেটিভ চার্জের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে জেড ইফেক্টিভ সবথেকে বেশি কার হবে বলো তো? অবশ্যই, যেহেতু পজিটিভ চার্জের সাথে সমানুপাতিক সম্পর্ক, এর সবথেকে বেশি হবে। তারপরে সবথেকে কম হবে কার? এই যে n- যেটা সেটার হবে, কারণ নেগেটিভ চার্জের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ? তাহলে এই ক্রম থেকে এখন আমরা তাহলে সাইজটা বের করব। সাইজ কেমনে বের করব? সাইজটা বের করার জন্য আমার যে জায়গাতে যেতে হবে, এই যে সেম আবার আমরা এই সূত্রটার সাহায্য নেব। দেখি এখানে আমার কি বলছে?
তাহলে এই যে এই সূত্রটার দিকে যদি আমরা তাকাই, জেড ইফেক্টের সাথে সাইজের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ? তাহলে জেড ইফেক্টের সাথে আমরা অ্যাকচুয়ালি সাইজের কেমন সম্পর্ক পাচ্ছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু পাচ্ছি, তাহলে আমার এখানে যেটা দাঁড়াবে, ধরো n প্লাস n এবং n মাইনাস, হ্যাঁ? তাহলে জেড ইফেক্টের সাথে সাইজের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ঘটনাটা ঘটে যাবে এইরকম, হ্যাঁ? সাইজের ক্রমটা হবে এরকম। ব্যস্তানুপাতিক সম্পর্ক সেখানে চিহ্নগুলো কেমন হয়ে গেল? উল্টে গেল, হ্যাঁ? এই জিনিসটাকে কিন্তু আমরা আরো একটু সুন্দরভাবে এনালাইসিস করতে পারি। কেমনে? দেখো তো, যখন n প্লাস হয়ে গেছে তখন নাইট্রোজেন থেকে কি হয়েছে বলো তো? একটা ইলেকট্রন চলে গেছে না? একটা ইলেকট্রন চলে যাওয়া মানে কি? নাইট্রোজেনে নরমালি ছিল 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন থেকে যখন একটা চলে গেল, তখন কি হয়েছে? 6টা ইলেকট্রন হইছে। ভিতরে কিন্তু আমাদের প্রোটন 7টাই আছে। 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে যেই বলে টানতো, 6টা ইলেকট্রনকে কি তার থেকে আরো বেশি বলে টানতে পারবে না, আরো তীব্রভাবে টানতে পারবে। যার কারণে আকারটা কেমন হয়ে আসবে? ছোট হয়ে আসবে না? দেখো তো, এইভাবে করেও কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি। তো এটা তো একদম নরমাল। নাইট্রোজেনটা শুধু একদম নরমাল অবস্থায় থাকতেছে। অ্যান্ড যখন বাহিরে আরো একটা ইলেকট্রন আসতেছে, 7টার জায়গায় 8টা ইলেকট্রন আসতেছে, তখন চিন্তা করো, 7টা ইলেকট্রনকে যেই বলে টানতো, যখন বাহিরে 8টা ইলেকট্রন আসছে, এই 8টা ইলেকট্রনকে কি 7টা প্রোটন সেই বলে টানতে পারবে? না, অবশ্যই কম বলে টানবে, হ্যাঁ? কারণ ইলেকট্রন তখন বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই টানটা কম হয়ে যাবে, হ্যাঁ? সেই জন্য টানটা যেহেতু কম হবে, তাহলে মনে করো যে আকারটা কেমন হয়ে যাচ্ছে? আলটিমেটলি বড় হয়ে যাচ্ছে। আমরা এইভাবে করেও চিন্তা ভাবনা করতে পারি, অথবা সূত্রের মাধ্যমে তো আমরা এইভাবে করে দেখতেই পারি। তো এই গেল আমাদের জেড ইফেক্টিভ ক্রোম এবং সাইজ নির্ণয়, হ্যাঁ? সাইজ কিভাবে নির্ণয় করতে পারি এই জিনিসটা। এর পরের কোশ্চেনটাতে আমরা দেখি তো এখানে কি বলছে? নিচের উদাহরণগুলোর মধ্যে শিল্ডিং ইফেক্টের ক্রম অনুসারে সাজাও, হ্যাঁ? আচ্ছা, শিল্ডিং ইফেক্টের ক্রম অনুসারে সাজাইতে বলছে যেহেতু, তো সবার ফার্স্টে দেখি আমরা এখানে বিভিন্ন মৌল দেখা পাচ্ছি, এ বি সিতে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। দেখো তো, প্রথম মৌলটা, এটা কি ব্লক বলো তো? এটা আমাদের এফ ব্লক মৌল না? এই যে এফ এ কি করছে? আমাদের ইলেকট্রন প্রবেশ করছে। এটা কি ব্লক মৌল বলো তো? এটা ডি ব্লক মৌল। এটা কি ব্লক মৌল বলো তো? এটা পি ব্লক মৌল। এটা কি ব্লক মৌল বলো তো? এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। ঠিক আছে? তাহলে শিল্ডিং ক্রমটা আমরা তো কেমনে জানি? এস, পি, ডি, এফ যদি দাগাই, সব থেকে বেশি শিল্ডিং ইফেক্ট করা হয় এস এর, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর, হ্যাঁ? তাহলে এই ক্রম অনুসারেই আমাদের অ্যাকচুয়ালি এই যে এক্সাম্পল মানে উদাহরণ যেগুলো বলছে, এগুলোর হচ্ছে ক্রম আমরা সাজাবো। তাহলে কি হবে? এ লিখে ফেলি, বি লিখে ফেলি, সি লিখে ফেলি, ডি লিখে ফেলি। এখন আমাদের এ যেটা, এটা হচ্ছে আমাদের কি? এফ ব্লক। যেটা হচ্ছে আমাদের বি, সেটা হচ্ছে ডি ব্লক। যেটা আমাদের সি, সেটা হচ্ছে পি ব্লক। আর যেটা আমাদের ডি, ডি নাম্বার অপশনে বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি ব্লক? এস ব্লক, হ্যাঁ? তাহলে ক্রমটা আমরা কেমন জানি? ক্রমটা হচ্ছে আমাদের এস ব্লকের বেশি। এস ব্লকের বেশি, এফ ব্লকের হচ্ছে কম। তাহলে আমাদের ক্রমটা কি হবে? সিম্পলি এই রকম হবে, হ্যাঁ? এই হচ্ছে আমাদের অ্যান্সার এটার। খুবই সহজ না? এই শেষ আমাদের শিল্ডিং ইফেক্ট এবং এটার সবকিছু আমাদের শেষ।